হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2022 সালের রসায়ন প্রশ্নটা সলভ করব। 1 নম্বর যে প্রশ্ন আছে, 1 নম্বর প্রশ্নের মধ্যে বলা হয়েছে কার্বন ডাই অক্সাইডের সম ইলেকট্রন বিশিষ্ট আয়ন কোনটি। তাহলে এখন কার্বন ডাই অক্সাইড এটার মধ্যে কতটা ইলেকট্রন আছে আমরা হিসাব করব। তাহলে কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, তাহলে এখানে কার্বনের ইলেকট্রন সংখ্যা হবে 6টি, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, তাহলে এখানে অক্সিজেন আছে 2টি, তাহলে হবে 8 × 2, তাহলে এখানে মোট 6 আর 4 2 16, তাহলে মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 22টি, অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের মধ্যে মোট ইলেকট্রন আছে 22টি। এখন আমরা একটা একটা করে হিসাব করব কোন আয়নটার মধ্যে কতটা করে ইলেকট্রন আছে। 1 নম্বর যে অপশনটা আছে, 1 নম্বর অপশনের মধ্যে আছে NO মাইনাস, অর্থাৎ নাইট্রোজেনের মধ্যে ইলেকট্রন কয়টি আছে? নাইট্রোজেনের মধ্যে ইলেকট্রন আছে 7টি, আর অক্সিজেনের মধ্যে ইলেকট্রন আছে 8টি এবং 1টি ইলেকট্রন গ্রহণ করছে, অর্থাৎ যেহেতু এখানে একটা মাইনাস আছে সেহেতু সে 1টি ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে হবে +1। তাহলে এখানে মোট ইলেকট্রন সংখ্যা কয়টি? মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 7 আর 8 হচ্ছে 15, 15 × 16, তাহলে মোট 16টি। আর বি নাম্বার যে অক্সিজেন আছে O3 হচ্ছে তোমার এই অক্সিজেনের মধ্যে 8টি ইলেকট্রন, আর হচ্ছে অক্সিজেন আছে 3টি, তাহলে 3, আর যেহেতু একটা মাইনাস আছে তাহলে এখানে একটা প্লাস হবে, তাহলে 3 আর 24 আর 1 25, তাহলে 25টি। আর সি নাম্বার যে অপশন আছে, সি নাম্বার অপশনের মধ্যে আছে ClO মাইনাস, তাহলে ক্লোরিনের মধ্যে ইলেকট্রন থাকবে হচ্ছে ক্লোরিনের মধ্যে ইলেকট্রন থাকবে 17টি, আর সে অক্সিজেন আছে একটা, অক্সিজেনের মধ্যে ইলেকট্রন আছে 8টি এবং সে গ্রহণ করছে একটি, তাহলে +1। তাহলে এখানে মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 25 25 আর 1 26। আর নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 7টি, তাহলে এখানে নাইট্রোজেন আছে 3টি, তাহলে 7 × 3, আর যেহেতু এখানে একটা মাইনাস আছে সেহেতু সে গ্রহণ করছে একটি, তাহলে +1, তাহলে মোট 3 × 7 = 21 আর 22 22। তাহলে এখানে দেখতেছি আমরা কার্বন ডাই অক্সাইড, এখানে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 22টি এবং N3 মাইনাস এটার মধ্যে ইলেকট্রন সংখ্যা মোট 22টি, তাহলে এখানে আনসার হবে ডি। NH4+ আয়নের উপস্থিতি নির্ণয়ে ব্যবহৃত বিকারক কোনটি? NH4+ আয়নের উপস্থিতি নির্ণয়, অর্থাৎ অ্যামোনিয়াম আয়নের উপস্থিতি নির্ণয়ের জন্য আমরা যেই বিকারকটা ব্যবহার করি বা যে দ্রবণটা ব্যবহার করি এটাকে বলা হয় ন্যাসলার দ্রবণ, এবং এই ন্যাসলার দ্রবণটা হয় ক্ষারীয় প্রকৃতির এবং এটার সংকেত হচ্ছে K2SgI4, K2SgI4। যেহেতু এটা ক্ষারীয় প্রকৃতির হয় সেহেতু এটার সাথে আমরা একটা সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলেই এটা ক্ষারীয় প্রকৃতির হয়ে যাবে, তাহলে এখানে আনসার হবে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস K2SgI4, এটাকে বলা হয় ন্যাসলার দ্রবণ। বামার সিরিজের দ্বিতীয় লাইনের তরঙ্গদৈর্ঘ্য কোনটি? তাহলে বামার সিরিজ বলা হলো, তাহলে বামার সিরিজের ক্ষেত্রে আমরা কি জানি? আমরা জানি ফার্স্ট একটা নিউক্লিয়াস থাকবে, এটাকে বলা হয় লাইমেন সিরিজ, তারপর হচ্ছে বামার সিরিজ, তারপর হচ্ছে প্যাসিন সিরিজ, তারপর হচ্ছে ফোর্ন সিরিজ, এভাবে আস্তে আস্তে বাড়তে থাকে। তাহলে এখানে বলছে বামার সিরিজের ক্ষেত্রে আমরা হচ্ছে এই যে 2 নম্বর যে কক্ষপথটা, 2 নম্বর কক্ষপথ নিয়ে কাজ করব। তাহলে ইলেকট্রনটা এখান থেকে আসতে পারে, ইলেকট্রনটা এখান থেকেও আসতে পারে, আবার ইলেকট্রনটা এখান থেকেও আসতে পারে। তাহলে ইলেকট্রনগুলো 2 নম্বর শক্তি স্তরে আসবে, তাহলে এখানে N1 = হবে 2, আর N2 কোনটা হবে? যেহেতু বলছে দ্বিতীয় লাইন, তাহলে এটা হচ্ছে প্রথম লাইন আর এটা হচ্ছে দ্বিতীয় লাইন, তাহলে দ্বিতীয় লাইনের ক্ষেত্রে N2 সমান হচ্ছে এই যে এখান থেকে ইলেকট্রনটা আসতেছে এই কক্ষপথটা হচ্ছে দ্বিতীয় লাইনের জন্য N2 এর মান, তাহলে N2 সমান কত হবে? N2 সমান হবে 1 2 3 4 4। তাহলে এখন আমরা বের করবো হচ্ছে তরঙ্গদৈর্ঘ্যের মান। তাহলে তরঙ্গদৈর্ঘ্যের মান বের করার জন্য আমরা যে সূত্র ইউজ করি সেটা হচ্ছে 1/λ সমান RH × 1/N1² - 1/N2²। এখানে RH এটাকে বলা হয় রিডবার্গ ধ্রুবক, 1/N1, N1 এর মান হচ্ছে 2, তাহলে 2² - 1/N2, N2 এর মান হচ্ছে 4, তাহলে 4²। তাহলে এখন আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাইতেছি হচ্ছে 1/4 - 1/16, তাহলে 4 আর 16 এটাকে লসাগু করলে আমরা পাবো হচ্ছে 16, 4 দ্বারা 16 কে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 8, 4, তাহলে 4 মাইনাস এই 16 দ্বারা 16 কে ভাগ করলে পাবো হচ্ছে 1, তাহলে এটা হবে 1। তাহলে এখন আমরা পাইতেছি RH × 3/16, তাহলে 3/16। এখন এই যে 1/λ এটার মান পাইছি হচ্ছে RH × 3/16, এটা হচ্ছে কিসের মান? এটা হচ্ছে তরঙ্গ সংখ্যার মান, কিন্তু আমাদের এখানে বলছে তরঙ্গ দৈর্ঘ্য কত, অর্থাৎ ল্যামডার মান কত। তাহলে আমরা যদি ল্যামডার মান বের করতে চাই তাহলে আমার এই মানটা হবে 16/3 × RH, তাহলে 16/3 × RH, এটা হচ্ছে বি নাম্বার অপশনের ক্ষেত্রে, তাহলে আনসার হবে বি।
4 নম্বর যে এমসিকিউটা আছে 4 নম্বর এমসিকিউর মধ্যে বলা আছে 100 ml 0.2 মোলার সোডিয়াম কার্বনেটকে প্রশমিত করতে কত আয়তন 0.4 মোলার HCl প্রয়োজন। তাহলে এখন আমাদের যে বিষয়টা এখানে দরকার সেটা হচ্ছে তোমার বিক্রিয়াটা Na2CO3 এটার সাথে আমরা HCl কে বিক্রিয়া ঘটাবো। তাহলে Na2CO3 এটার সাথে যদি আমরা HCl কে বিক্রিয়া ঘটাই তাহলে যে বিক্রিয়াটা সংঘটিত হবে সেটা হচ্ছে এরকম NaCl প্লাস H2O প্লাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তাহলে এখন এখানে যদি আমরা সমতাকরণ করি তাহলে সমতাকরণ করতে গেলে এখানে একটা 2 দিতে হবে, এখানে একটা 2 দিতে হবে। তাহলে এখন আমরা এই বিক্রিয়াটার ক্ষেত্রে স্টয়কিওমেট্রি নিয়ম অ্যাপ্লাই করব। স্টয়কিওমেট্রি নিয়ম হচ্ছে এই Na2CO3 এটা কত মোল আছে, Na2CO3 আছে 1 মোল এবং HCl আছে 2 মোল। তাহলে আমরা এই দুটোকে নিয়ে কাজ করব। তাহলে এখানে লিখবো N of Na2CO3 ডিভাইডেড বাই 1। এই 1টা হবে এই এখানে Na2CO3 1 মোল আছে এই কারণে এখানে হচ্ছে 1 আর N of HCl ডিভাইডেড বাই 2। Na2 কেন, কারণ HCl এখানে 2 মোল আছে। এখন আমরা N এর কয়েকটা সূত্র জানি। N সমান SB, N সমান স্মল m ডিভাইডেড বাই ক্যাপিটাল M, N সমান N বাই Na, N সমান B বাই 22.4। আমরা এখন কোন সূত্রটা ইউজ করব? আমরা সূত্র ইউজ করবো হচ্ছে N সমান SB সূত্রটাকে, কারণ এখানে N of Na2CO3 এটার আয়তন দেওয়া আছে এবং ঘনমাত্রা দেওয়া আছে এবং HCl এরও ঘনমাত্রা দেওয়া আছে, আয়তন বের করতে বলছে। তাহলে আমরা কোন সূত্র ইউজ করবো? আমরা সূত্র ইউজ করবো হচ্ছে N সমান SB এই সূত্রটাকে। তাহলে এখন আমরা যদি N সমান SB এখানে এই সূত্রটা ইউজ করি তাহলে এখানে হবে SB ডিভাইডেড বাই 1 আর এখানে হবে SB ডিভাইডেড বাই 2। তাহলে এখন Na2CO3 এটার S এর মান কত? S এর মান হচ্ছে 0.2 আর B এর মান হচ্ছে 100 ml ডিভাইডেড বাই 1 সমান N of HCl, HCl এর S এর মান দেওয়া আছে 0.4 আর এটার B এর মান বের করতে হবে ডিভাইডেড বাই 2। আমরা যদি এই B এর মানটা বের করি তাহলে B এর মান হবে 0.2 ইন্টু 100 ইন্টু 0.4 ইন্টু 2। তাহলে এখন এই সবটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে কত, 2 আর নিচে থাকবে হচ্ছে 0.4, কারণ এটা এই B এর সাথে 0.4 গুণ অবস্থায় আছে, তাহলে 0.4 নিচে যাবে। তাহলে এই 2 আর হচ্ছে 0.2 যদি আমরা একসাথে গুণ করি তাহলে পাবো হচ্ছে 0.4, এই 0.4 আর হচ্ছে এই 0.4 কাটা যাবে আর থাকবে হচ্ছে 100, তাহলে এই 100 ml, তাহলে আনসার হবে 100 ml। বলছে দুধ থেকে ছানা তৈরির প্রক্রিয়া কোনটি? দুধ থেকে ছানা তৈরির প্রক্রিয়া হচ্ছে কোয়াগুলেশন। CH2 ডবল বন্ড CH2 CH, CH2 ডবল বন্ড CH, CH, CH ডবল বন্ড CH2। এখানে কার্বনের সংকরায়ন কোনটি? তাহলে এখন আমরা যদি উক্ত যৌগটাকে একটু গাঠনিক সংকেত আকারে লিখি তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? কার্বন দ্বিবন্ধন কার্বন সিঙ্গেল বন্ড তারপর হচ্ছে কার্বন। তাহলে এই কার্বনের সাথে 2টা হাইড্রোজেন আছে, তাহলে আমরা এই 2টা হাইড্রোজেনকে এভাবে দিয়ে দিলাম। আর এই কার্বনের মধ্যে একটা হাইড্রোজেন আছে, এই কার্বনের মধ্যে একটা হাইড্রোজেন আছে এবং এই কার্বনের মধ্যে 2টা হাইড্রোজেন আছে। আমরা দেখব প্রত্যেকটা কার্বনের মধ্যে কতটা করে সিগমা বন্ধন আছে। তাহলে এই কার্বনের ক্ষেত্রে সিগমা বন্ধন কয়টা? এই কার্বনের ক্ষেত্রে একটা, 2টা এবং এই 2টা বন্ধনের মধ্যে একটা হচ্ছে সিগমা বন্ধন, একটা হচ্ছে পাই বন্ধন, তাহলে একটা, তাহলে মোট 3টা সিগমা বন্ধন আছে এটার মধ্যে। এবার এই কার্বনের ক্ষেত্রে এখানে একটা সিগমা বন্ধন, এখানে একটা সিগমা বন্ধন, এখানে একটা সিগমা বন্ধন, তাহলে এখানে সিগমা বন্ধন হচ্ছে 3টা। এই কার্বনের ক্ষেত্রে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে মোট 3টা এবং এই কার্বনের ক্ষেত্রেও একটা, 2টা, 3টা, মোট 3টা সিগমা বন্ধন বিদ্যমান। যদি সিগমা বন্ধন 3টা থাকে তখন ওই যৌগটার সংকরায়ন হয় sp2 সংকরায়ন। তাহলে এখানে আনসার হবে sp2 সংকরায়ন। কোন যৌগে শক্তিশালী হাইড্রোজেন বন্ড বিদ্যমান? হাইড্রোজেন বন্ড ওই সকল যৌগের ক্ষেত্রে থাকে যেখানে একটা হাইড্রোজেন থাকবে এবং ওই হাইড্রোজেনটার সাথে একটা নাইট্রোজেন, একটা অক্সিজেন অথবা ফ্লোরিন থাকবে। যদি হাইড্রোজেনের সাথে নাইট্রোজেন, অক্সিজেন এবং ফ্লোরিন থাকে তবে সেই ক্ষেত্রে হাইড্রোজেন বন্ড গঠিত হয়। তাহলে এখন কোনটা হাইড্রোজেন বন্ডটা সবচাইতে বেশি শক্তিশালী হবে? যেই পরমাণুটার হাইড্রোজেনের সাথে যেই পরমাণুটা থাকবে সেই পরমাণুটার মধ্যে যার তড়িৎ ঋণাত্মকতার মান সবচেয়ে বেশি তার হাইড্রোজেন বন্ডটা সবচেয়ে বেশি শক্তিশালী হবে। এখানে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 3, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 3.5 এবং ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 4, অর্থাৎ ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, অর্থাৎ ফ্লোরিনের সাথে হাইড্রোজেনের সেই হাইড্রোজেন বন্ডটা সবচেয়ে বেশি শক্তিশালী হবে। তাহলে এখানে আনসার হবে হাইড্রোজেন ফ্লোরাইড। নিচের কোনটি সিস ট্রান্স সমাণু প্রদর্শন করে? সিস ট্রান্স সমাণুর
প্রথম যে শর্ত এটা হচ্ছে সি ডাবল বন্ড সি, অর্থাৎ একটা দ্বিবন্ধন থাকতে হবে। তাহলে আমরা এখন যদি অপশনগুলো চেক করি, অপশনের মধ্যে 1 নম্বর যে অপশনটা আছে এটার মধ্যে কোনো দ্বিবন্ধন নেই, এটা বাদ। এবং 4 নম্বর যে অপশনটা আছে এটার মধ্যে কোনো দ্বিবন্ধন নেই। তাহলে আনসার হবে বি অথবা সি থেকে যে কোনো একটা। এবং আরেকটা শর্ত হচ্ছে এই কার্বনের সাথে যে দুটা বন্ধন এবং এই যে দুটা বন্ধন, এই বন্ধনের যে দুইটা মূলক থাকবে, যে এই কার্বনের ক্ষেত্রে যে দুটো মূলক থাকবে এটা পরস্পর ভিন্ন হতে হবে। তাহলে আমরা মনে করলাম এটা যদি এ হয় তাহলে এটা হবে বি, এবং এটা যদি এ হয় এটা হবে বি। তাহলে এখন আমরা যদি একটু চেক করি বি নাম্বার যে অপশনটা, বি নাম্বার অপশনের ক্ষেত্রে দেওয়া আছে কার্বন দ্বিবন্ধন কার্বন, এবং এই কার্বনটার সাথে একটা ক্লোরিন আছে, একটা হাইড্রোজেন আছে। আমরা এখন এটা এভাবে লিখতে পারি ক্লোরিন এবং হাইড্রোজেন, আর এখানে একটা ক্লোরিন আছে, একটা হাইড্রোজেন আছে, আমরা এটাকে লিখতে পারি ক্লোরিন হাইড্রোজেন। আর 3 নাম্বার যে অপশনটা আছে, 3 নাম্বার অপশনটা আছে এরকম কার্বন দ্বিবন্ধন কার্বন, এখানে দুটো হাইড্রোজেন, এখানেও দুইটা হাইড্রোজেন, অর্থাৎ এখানে দুটো পরমাণু সেম এবং এখানে দুটো পরমাণু সেম। যদি পরমাণু দুটো সেম হয়ে যায় তখন শেয়ার সিস্টেন্স পরমাণু প্রদর্শন করে না। তাহলে এখানে আনসার হবে আমার বি নাম্বার যে অপশনটা আছে, বি নাম্বার অপশনটা। নিচের কোন বিক্রিয়ায় কেপি এবং কেসি এর মান সমান? কেপি এবং কেসি এর মান সমান হবে সেই ক্ষেত্রে যে ক্ষেত্রে ডেল এন এর মান শূন্য, কারণ আমরা জানি কেপি ইকুয়ালস টু কেসি আর টি হোল টু দ্য পাওয়ার ডেল এন। যদি এই ডেল এন এর মান শূন্য হয়ে যায় তখন কেপি সমান কেসি হয়ে যায়। এখন আমরা চেক করব কোন অপশনটার ক্ষেত্রে ডেল এন এর মান শূন্য। ডেল এন কি? ডেল এন হচ্ছে উৎপাদের মোট সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোট সংখ্যা। তাহলে এখন আমার 1 নম্বর যে অপশনটা আছে, 1 নম্বর অপশনের ক্ষেত্রে এখানে উৎপাদ আছে 2 মোল এবং বিক্রিয়ক আছে 1 মোল, তাই এখানে ডেল এন এর মান শূন্য হয় না। এবার 2 নম্বর যে অপশনটা আছে, 2 নম্বর অপশনের মধ্যে উৎপাদ আছে 2 মোল এবং বিক্রিয়ক আছে 1 মোল, তাহলে এখানেও ডেল এন এর মান শূন্য হবে না। 3 নম্বর অপশনের ক্ষেত্রে উৎপাদ আছে 2 মোল এবং বিক্রিয়ক আছে 1 মোল, 1 মোল করে 2 মোল, অর্থাৎ এই ক্ষেত্রে ডেল এন এর মান হবে শূন্য। এবং এই বিক্রিয়ার ক্ষেত্রে যেহেতু ডেল এন এর মান শূন্য সেহেতু এই ক্ষেত্রে কেপি এবং কেসি সমান হবে, তাহলে আনসার হবে সি। এবার 10 নম্বর যে এমসিকিউটা আছে, 10 নম্বর এমসিকিউর মধ্যে বলছে জিঙ্ক 2+ থেকে জিঙ্ক উৎপন্ন হবে এবং সিলভার প্লাস থেকে সিলভার এর বিজারণ বিভব যথাক্রমে -0.76 এবং +0.8 হলে কুশ বিভব কত? কুশ বিভব নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে বিষয়টা খেয়াল রাখবো, কুশ বিভব এটা নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে বিষয়টা খেয়াল রাখবো সেটা হচ্ছে বড় মান মাইনাস ছোট মান, বড় মান মাইনাস ছোট মান। তাহলে এখানে বড় মান কোনটা? এখানে একটা মান হচ্ছে প্লাসের 0.8 এবং আরেকটা মান হচ্ছে মাইনাসের 0.76। তাহলে আমরা বড় মান এখানে প্লাসের 0.8, তাহলে আমরা এই 0.8 বসাবো এখানে, মাইনাস ছোট মান হচ্ছে মাইনাসের 0.76। তাহলে এখন আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে পাইতেছি কত? 0.8 প্লাস হচ্ছে 0.76 এবং এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাই? আমরা পাই হচ্ছে 1.56, তাহলে আনসার হবে 1.56, তাহলে ডি নাম্বার অপশনটা হবে আনসার। নিচের কোনটি গ্যাস ক্রোমাটোগ্রাফিতে বাহক গ্যাস হিসেবে ব্যবহার হয় না? বাহক গ্যাস হিসেবে ব্যবহার হয় না এক্ষেত্রে হচ্ছে অক্সিজেন। কোনটির ব্যাপনের হার সর্বাধিক? ব্যাপনের হার সবচেয়ে বেশি হবে যেই গ্যাসের আণবিক ভর সবচেয়ে কম তার ব্যাপনের হার সবচেয়ে বেশি হবে। এখানে দুইটা মানে যৌগ দেওয়া আছে, মানে একটা যৌগ এবং একটা পরমাণু দেওয়া আছে, একটা হচ্ছে কার্বন মনোক্সাইড আর একটা হচ্ছে হিলিয়াম। তাহলে কার্বন মনোক্সাইড কোনোভাবেই আনসার হবে না, এটা বাদ। এবং আমরা যদি হিলিয়ামের ক্ষেত্রে দেখি, একটা আছে 5 ডিগ্রি সেন্টিগ্রেড আর একটা হচ্ছে 35 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমরা জানি কি যে যত তাপমাত্রা যত বেশি হবে ব্যাপন হার তত বেশি মানে বৃদ্ধি পাবে। তাহলে এখন তাপমাত্রা বেশি আছে 35 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে আনসার হবে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হিলিয়াম। নিচের কোন কার্বোক্যাটায়ন বেশি স্থিতিশীল? কার্বোক্যাটায়নের সাহিত্যের ক্রম হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন এবং মিথাইল কার্বোক্যাটায়ন CH3+। এখন আমরা চেক করব কোনটা 3 ডিগ্রি, কোনটা 2 ডিগ্রি, কোনটা 1 ডিগ্রি এবং কোনটা CH3+। 1 নম্বর যেই অপশনটা আছে, 1 নম্বর অপশনটা হচ্ছে CH3+, এটার স্থায়িত্ব সবচেয়ে কম। তারপর 2 নম্বর যেই কার্বোক্যাটায়নটা আছে, 2 নম্বর কার্বোক্যাটায়নের মধ্যে আছে H+, তাহলে এখানে একটা CH3 আছে, এখানে একটা CH3 আছে। যদি CH3 মূলক 2 হাতে 2টা থাকে তখন এটাকে বলা হয় 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এবার 3 নম্বর যে অপশনটা আছে, 3 নম্বর অপশনটা হচ্ছে এরকম CH3 কার্বন
এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন এবং এখানে একটা প্লাস। তাহলে এই এখানে মিথাইল মূলক আছে শুধুমাত্র একটা, তাহলে এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এবং 3 নম্বর যে অপশনটা আছে, 3 নম্বর অপশনের মধ্যে এখানে কার্বন আছে একটা, তাহলে কার্বন একটা এবং মিথাইল মূলক আছে 3টা, তাহলে এখানে একটা CH3, এখানে একটা CH3 এবং এখানে একটা CH3 এবং এখানে একটা প্লাস। তাহলে এখানে মোট মিথাইল মূলক আছে 3টা। যেহেতু এক্ষেত্রে মিথাইল মূলক 3টা আছে, সেহেতু এটা হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে আমার এখানে অপশন ডি নাম্বার অপশন এটা হবে সবচেয়ে বেশি স্থিতিশীল, আনসার হচ্ছে ডি। তারপর বলা হয়েছে আলফা, বিটা এবং গামা এর চার্জ যথাক্রমে, আলফার চার্জ কত, বিটার চার্জ কত এবং গামা এর চার্জ কত। তাহলে আমরা এখন আলফা সমান জানাচ্ছি হিলিয়াম 2+, এবং এখানে ভর থাকে হচ্ছে 4 এবং তার প্রোটন সংখ্যা হচ্ছে 2, অর্থাৎ এটাকে আমরা এভাবে লিখতে পারি আলফা 2+। আর বিটাকে আমরা এভাবে লিখি যে বিটা 0 -1, আর গামাকে এভাবে লিখি যে 0 0। তাহলে এখানে আমরা যদি আলফা, বিটা এবং গামা এটার চার্জটা দেখি, তাহলে একটা হচ্ছে +2, একটা হচ্ছে -1 এবং একটা হচ্ছে 0। তাহলে +2 -1 0 আছে ডি নাম্বার অপশনের ক্ষেত্রে, তাহলে আনসার হবে ডি। 15 নম্বর যে এমসিকিউটা আছে এটাকে বলা হয়েছে ইথাইল বেনজিনকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যুগে তাপ দিলে কি তৈরি হয়। তাহলে ইথাইল বেনজিন, আমরা যদি ইথাইল বেনজিনের একটা সংকেত লিখি, তাহলে এটা হচ্ছে এরকম বেনজিন, এটার সাথে থাকবে হচ্ছে একটা ইথাইল মূলক, তাহলে CH ডবল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH3, এটা হচ্ছে ইথাইল বেনজিন। এটাকে যদি আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করাই, তাহলে এখানে একটা জারণ বিক্রিয়া সংঘটিত হবে এবং এখানে উৎপন্ন হবে বেনজুইক অ্যাসিড, এখানে একটা বেনজুইক অ্যাসিড উৎপন্ন হবে। এটা হচ্ছে একটা জারণ বিক্রিয়া এবং এখানে একটা বেনজুইক অ্যাসিড উৎপন্ন হবে, তাহলে আনসার হবে বেনজুইক অ্যাসিড। ধন্যবাদ সবাইকে।